অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস তীর্থযাত্রী। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ২টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম ২টি পর্বের লিংক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি তীর্থযাত্রী উপন্যাসটির ৩য় পর্ব। বন্ধ পাল্লায় পিঠ দিয়ে এবার পার্থর খানিকটা স্বস্তি হলো। শুধু ছিটকিনি নয়, হুড়কোটাও তুলে দিল সে। যা বিশাল চেহারা, এই দুটোকেও ঠিক ভরসা নেই। সে হ্যান্ডেলটাকে দরজার পাশে এমনভাবে রেখে দিল যাতে প্রয়োজনেই ব্যবহার করা যায়। ফায়ারপ্লেসের আগুন এখন টিম টিম করছে। মোমবাতি নেই, সুতরাং ওটাকে বাড়ানো দরকার। যদিও সারা ঘরে একটা গরম লালচে আভা ছড়িয়ে আছে। পার্থ আরও ২টো কাঠ আগুনের মধ্যে গুজে দিয়ে বিছানার দিকে তাকাতেই ২টো চোখ দেখতে পেল। আপাদচিবুক কম্বলে ঢেকে অ্যান তার দিকে তাকিয়ে আছে। ও দ্রুত উঠে এলো খাটের ওপর। তারপর খুব নিচু গলায় বলল, একটা লোক এসেছে, বিশাল চেহারা, নিগ্রো। শেষ শব্দটা শোনা মাত্র অ্যানের চোখ কুঁচকে গেল, কপালে ভাঁজ পড়ল। চট করে উঠে বসল সে। আফ্রিকান? এই অভিব্যক্তির সঠিক অর্থ ধরতে পারল না পার্থ। আমেরিকান বললে আবার দেশওয়ালি অনুভূতি বেড়ে না যায়, কিন্তু সত্যি কথাটা না বলে পারল না সে। অ্যানের ঠোঁটে একটু একটু করে হাসি ফুটল। আমার জীবনের প্রথম পুরুষ একজন নিগ্রো। তুমি যা শুনতে চাইছিলে। কোনো কারণ নেই, তবু পার্থর মনে হলো পাশের ঘরের লোকটাকে ঢুকতে দেওয়া উচিত হয়নি। লোকটা যেন সব ব্যাপারে তাকে টেক্কা মেরে যেতে পারে। সে একটু জড়ানো গলায় বলল, এর নাম চার্লি, তার নাম কি ছিল? এবার হেসে ফেলল অ্যান। তুমি সত্যি শিশু। এখন আর তার নাম দিয়ে কি হবে? চার্লি, টম, ডিক একটা হলেই হলো। ও কি করছে? আস্তে কথা বলো, লোকটা সুবিধের নয়। শুধু তুমি বললে বলে ওকে ঢুকতে দিয়েছি। ওর চেহারা গুন্ডার মতন, কথাবার্তা খুব চোয়াড়ে। আমি চাই না যে ও তোমার অস্তিত্ব টের পাক। ওই চেহারাকে আমি কখনোই বিশ্বাস করি না। চাপা গলায় বলছিল পার্থ। হাসি চাপতে পারল না অ্যান। শব্দটা ছিটকে বেরিয়ে এলো। চমকে উঠে পার্থ হাত বাড়ালো ওর মুখ চাপা দিতে, কিন্তু ততক্ষণে সামলে নিয়েছে অ্যান। ফিসফিস স্বরে বলল, তুমি খুব জেলাস, কিন্তু আমার জন্য তুমি এত ভাবছো কেন? আমার কাছে তুমি যা, ও তাই। যাক, ছেড়ে দাও এসব কথা। একটা লোকের চেহারা বিশাল হওয়া মানেই সে খারাপ হবে, এই যুক্তি কিন্তু ঠিক নয়। যে আমাকে রেপ করেছিল সে ছিল খুব রোগা, আমার চেয়েও। পার্থ নিজেকে বোঝাবার চেষ্টা করছিল অ্যান ঠিক বলেছে। সত্যি কথাই, চার্লির সঙ্গে তার পার্থক্য ওর কাছে কিছুই থাকতে পারে না। এক সে জায়গা দিয়েছে, আর তার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। কিন্তু তা সত্ত্বেও ওকে চার্লির সঙ্গে মিলিয়ে ফেলা ভালো লাগছিল না পার্থর। কিছুক্ষণ এক ঘরে থেকে কি তার মনে অধিকার বোধ জন্মে গেছে? অতএব সে ঘাড় নাড়ল। ঠিক আছে, তুমি যখন বলছো তখন ঠিক আছে, কিন্তু লোকটা যদি একটা বেড়ালও হতো তবুও আমি অপছন্দ করতাম না। খামোখা আমাদের প্রাইভেসিটাও নষ্ট করলো। অ্যান ধীরে ধীরে বালিশে মাথা রাখল। পৃথিবীর সমস্ত পুরুষই এক ধাতুতে গড়া। ও কেন এসেছে? সূর্য দেখতে তো। তাহলে আমরা ৩জনেই তীর্থযাত্রী, অতএব রাগ করো না। পার্থ কম্বল দুটোকে শরীরের উপর টেনে নিয়ে কাত হয়ে শুয়ে একটা হাত আলতো করে অ্যানের পেটের উপর রাখল। যদিও হাতের তলায় কম্বল এবং পোশাকের স্তর, তবু ওর শরীরে একটা উত্তাপ ছড়িয়ে পড়ছিল। সে কোনো রকমে বলল, বলো। অ্যানের বোধহয় আর কথা বলতে ভালো লাগছিল না। সে ক্লান্ত গলায় বলল, কি আর বলবো? তোমার কথা, তোমার সব কথা। ক্রমশ পার্থের ডান হাত অ্যানকে বৃত্তের মতো ঘিরে ফেলছিল। অ্যান হাসল। এইভাবে কথা বলা যায় না। তাছাড়া আমার পেটে লাগছে, হাতটা সরাও। কথাটা শেষ হয়ে আসা মাত্র পার্থর হাত ছেঁড়া দড়ির মতো আলগা হয়ে যাচ্ছিল। এখন দুজনেই পাশাপাশি নিঃশব্দে শুয়ে। পার্থর মনে হচ্ছিল সে খুব ভুল করছে। বীরভোগ্যা বসুন্ধরা।
অ্যানের ওপর অনেক আগেই তার জোর খাটানো উচিত ছিল, এবং সেটা করার এখনো সময় যায়নি। আর তখনই ডিম ঘরে বেশ জোরে শব্দ হলো। ওটা কাশি কিংবা হাঁচি হতে পারে। কিন্তু পার্থর নার্ভ চড়াং করে উঠল। সে উঠে বসল। তখনই অ্যান চোখ বন্ধ করে বলল, আমার তখন 15 বছর বয়স। প্রসারিত 2 হাতকে কোনো রকমে সংযত করল পার্থ। তার ফ্যাঁসফ্যাঁসে গলায় শব্দ উঠল, 15? চোখ খুলল অ্যান, খুলে হাসল। 14 বছর 10 মাস। একটু আগে ভাগে ঈশ্বর আমাকে শরীরে মেল সম্পত্তি চালান করেছিলেন। ফলে সমবয়সী ছেলেরা আমার দিকে চকচকে চোখে তাকাতো। আমার মা ছিলেন খুব রক্ষণশীল। অন্যান্য মেয়েরা যখন শরীর দেখানো পোশাক পরত, তখন আমার হাঁটুও কেউ দেখতে পায়নি। মা আমাকে অহরহ বলতেন, মেয়েদের সব সময় পুরুষের সংস্পর্শ থেকে দূরে থাকা উচিত। একমাত্র স্বামী ছাড়া কোনো পুরুষ মেয়েদের আপন নয়। এইসব। আর এইসব কথা শুনতে শুনতে হয়তো বিশ্বাস করে ফেলেছিলাম, কারণ আমার কোনো ছেলে বন্ধু ছিল না। আমার মেয়ে বন্ধুদের যখন প্রেম দেওয়া নেওয়া শুরু হয়ে গেছে, তখন আমি ছিলাম একদম একা। সেই সময় আমরা একবার আমার মায়ের মামার বাড়িতে বেড়াতে গেলাম। নির্জন গ্রামের বাড়িতে আমার দাদু এবং দিদিমা ছাড়া ছিল 3-4 জন ঝি চাকর। চাষবাস আর খামার দেখতো এক বৃদ্ধ নিগ্রো। ঝি চাকররাও ছিল তাই। ওখানে যাওয়ার পর আমার বেশ স্বাধীনতা মিলল। আমি একা একা সারাদিন ঘুরে বেড়াতে পারতাম। ফলের বাগান, চাষের ক্ষেত, এমনকি পাশের বনের ভেতরে চলে যেতাম। মাকে দিদিমা বলতেন, ওখানে কোনো ভয় নেই। তাছাড়া পুরুষ মানুষরাও তো এইসব অঞ্চলে বেশি নেই। চাকর বাকরদের মা ঠিক পুরুষ বলে ভাবতে চাইতো না। একদিন বিকেলে এক বনে বেড়াচ্ছি, হঠাৎ মনে হলো দুজন কেমন গলায় কথা বলছে। মেয়েটি খুব হাসছিল। কৌতূহল হলো। একটা ঘন ঝোপের আড়াল সরিয়ে এগিয়ে গিয়ে দেখি একটা নিগ্রো ছেলে উপুর হয়ে শুয়ে রয়েছে। তার শরীরে একটাও পোশাক নেই। 20-22 বছরের একটি যুবতী নিগ্রো তার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে দেখা মাত্র মেয়েটি যেন আঁতকে উঠল। প্রচণ্ড ভয় ওর মুখে চোখে ফুটে উঠল। আমি ওকে চিনতে না পারলেও বুঝতে পারলাম সে আমার দাদুর কাছেই কাজ করে। মেয়েটা এত ভয় পেয়েছিল যে হাত বাড়িয়ে তার পোশাক তুলে নিয়ে নিঃশব্দে দৌড়ে গেল উল্টো দিকে। আমি তার শরীরটাকে বনের আড়ালে মিলিয়ে যেতে দেখলাম। ও যে ভয় পেয়েছে এটা বুঝতে অসুবিধে হয়নি, কিন্তু কেন ভয় পেল তাই ঠাউর করতে পারছিলাম না। ওরা নিশ্চয়ই অন্যায় কাজ করছিল, যা কালো চামড়াদের করতে নেই। কিন্তু এসব ভাবনার সঙ্গে আমার মনে হয়েছিল, এই মেয়েটির শরীরের গঠন খুব সুন্দর, কিন্তু এই ছেলেটির মতো নয়। ওর কালো চামড়া রোদের আভা পড়ায় কেমন নীলচে জেল্লা বের হচ্ছিল। মেয়েটির হঠাৎ উঠে যাওয়ার টের পেতে ছেলেটির সময় লাগলো। উপর হওয়া অবস্থায় ও কিছু একটা বলে ডাকলো। আমার মনে হলো এই মুহূর্তেই এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু কেন জানি না আমি এক পাও নড়তে পারলাম না। 2-3 বার ডেকে খুব অবাক হয়ে ছেলেটি উঠে বসলো, এবং তখনই সে আমাকে দেখতে পেল। অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল ওর মুখে। না, শুধু ভয় নয়, সেই সঙ্গে আরো কিছু। আমি বোকার মতো বলেছিলাম, ও চলে গিয়েছে। ছেলেটা যেন তাতে আরো অবাক হলো। ডান দিকে, বোধহয় মেয়েটির যাওয়ার পথ অনুমান করে সে নিঃশব্দে মাথা নাড়ল। আমি দেখলাম ছেলেটি সত্যি খুব রোগা, কিন্তু ওর মধ্যে কি একরকম কাঠিন্য ছড়ানো। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। আমার চেয়ে অনেক লম্বা। আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার কানে যাওয়া মাত্র সে লাফ দিল। এক হাতে আমার মুখ বন্ধ করে পাগলের মতো আমাকে বিবস্ত্র করার চেষ্টা করলো। আমি 2 হাতে তাকে বাধা দেবার চেষ্টা করলাম, কিন্তু রোগা শরীরেও অত জোর সে কি করে পেল জানি না। আমি হেরে গেলাম। ছেলেটি আমাকে ধর্ষণ করলো। যে মুহূর্তে ও আনন্দ খুঁজছিল সেই মুহূর্তে আমি নিঃশব্দে কাঁদছিলাম। আমি জানি ও আনন্দ পায়নি। হয়তো ওর প্রেমিকার কাছে যে আনন্দ পাওয়ার জন্য উন্মুখ ছিল তা আমার জন্য পায়নি বলে প্রতিশোধ নিয়ে গেল। কিন্তু আমার মা যা পারেননি ছেলেটা তাই পারল। পুরুষ মানুষের সম্পর্কে এক ধরনের বিতৃষ্ণাও আমার মনের গায়ে
খোদাই করে দিয়ে গেল। অ্যান দীর্ঘশ্বাস ফেলল। তারপর একটা হাত কপালের ওপর রেখে বলল, কতক্ষণ যে ওভাবে পড়েছিলাম জানি না, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান যখন ফিরল তখন দেখি সেই মেয়েটি আমার পাশে বসে। ছেলেটি নেই, আমার জামা কাপড় বিন্যস্ত। মেয়েটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু জ্ঞান ফেরা মাত্র সে আমার পায়ের ওপর মুখ রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। ব্যাপারটা বুঝতে আমার সময় লেগেছিল। ক্রমশ আমার জন্যে নয়, মেয়েটার জন্য আমার কষ্ট হচ্ছিল। বাড়িতে বললাম পড়ে গিয়ে পায়ে লেগেছে। কেন মিথ্যে কথা বলেছিলাম, কেন সবাইকে ডেকে সত্যি কথা বলে ছেলেটিকে চিনিয়ে দেবার চেষ্টা করিনি তা জানি না। মেয়েটি কিন্তু আমাকে সেই অনুরোধ করেনি একবারও। পরে মনে হয়েছে একটি পুরুষাঙ্গের আঘাত মেয়েদের শরীরের গোপন জায়গায় যে অনুরণন সৃষ্টি করে তা তার মনের বয়স অনেক বাড়িয়ে দেয়। অনেক না বোঝা জিনিস বুঝতে এক লহমা দেরি হয় না তার। আমারও বোধহয় তাই হয়েছিল। না হলে একদিনে আমি অত বড় হয়ে গেলাম কেন? ঈশ্বরকে ধন্যবাদ, সব বীজ ফসল বহন করে না, তাই আমি বেঁচে গেলাম। সেই রাত্রে ঠিক এই রকম ঝড় উঠেছিল আকাশ কাঁপিয়ে। অ্যানের কথাগুলো হাঁ করে গিলছিল পার্থ। শেষ হওয়া মাত্র বলল, ছেলেটিকে আর দেখনি? দেখেছি, তবে অন্য চেহারায়, নানান জায়গায়, সাদা চামড়াতেও। এই সময় ডিম ঘরে পায়ের শব্দ উঠল। দরজার কাছে এসে চার্লি ডাকল, হে মিস্টার। গলাটা এমন আচমকা কানে এলো যে ত্রস্তে পার্থ অ্যানের মুখে হাত চাপা দিল। ইঙ্গিতে ওকে কথা না বলতে বলে ও শোয়ার চেষ্টা করল। মনে মনে বলল, শালা। হে মিস্টার। দরজায় আলতো শব্দ হলো। মিস্টার পাত্র। ফিসফিসিয়ে অ্যান বলল, ও কিছু চাইছে, সাড়া দাও নইলে থামবে না। ইচ্ছে ছিল না, কিন্তু পার্থর মনে হলো কথাটা ঠিক। সে চিৎকার করল, কি চাও? প্লিজ দরজাটা একবার খোলো, প্লিজ। চার্লির গলায় অনুরোধ। কি দরকার তোমার? তখনই বলেছি আমাকে বিরক্ত করবে না। আর করব না। তুমি কি খাটে শুয়েছ? হ্যাঁ। কম্বলের তলায়? অনেক কম্বল কি তোমার কাছে? হে মিস্টার, প্লিজ। কেন? তাতে তোমার দরকার কি? শিরা ফুলিয়ে ঝাঁঝিয়ে উঠল পার্থ। আমি এই ঠান্ডা সহ্য করতে পারছি না। আমার স্লিপিং ব্যাগ ভিজে গেছে। প্লিজ হে মিস্টার। পার্থ অ্যানের দিকে তাকালো। অ্যান বলল ফিসফিসিয়ে, যেভাবে কথা বললে শুধু নিজেই শোনা যায়। লোকটা খুব কষ্ট পাচ্ছে মনে হচ্ছে। মুখ ফেরালো পার্থ। একটু আগে যে মেয়ে তার জীবনের সবচেয়ে করুণ অভিজ্ঞতার জন্যে একটা নিগ্রোকে দায়ী করেছিল, সেই আবার একটা নিগ্রো কষ্ট পাচ্ছে বলে অনুভব করছে। পার্থ চাপা গলায় বলল, আমি কি করব? আমার 4টের বেশি কম্বল নেই। ওকে একটা দিলে আমারই রাত্রে ঘুম হবে না ঠান্ডায়। নিজেকে কষ্ট দিয়ে আমি দান করতে চাই না। অ্যান হাসল। এ ঘরে তো মোটেই ঠান্ডা নেই। যতক্ষণ ফায়ার প্লেস জ্বলছে ততক্ষণ আমাদের কোনো কষ্ট হবে না। বেচারা তো সূর্য দেখতে এসেছে। বেমালুম মিথ্যে কথা বলল পার্থ। যখন আর জ্বালাবার মতো কাঠ থাকবে না তখন? উফ, তোমরা বড্ড ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে অনিশ্চিত করে তোলো। ঠিক আছে, তুমি আমার কম্বল শেয়ার করতে পারো, তেমন প্রয়োজন হলে। সমস্ত শরীরে যেন প্লাবন বয়ে গেল। এখন যদিও পাশাপাশি শুয়ে, কিন্তু আলাদা কম্বলের পাতলা আড়াল একটু একটু করে কঠিন ইস্পাতের চেহারা নিচ্ছিল। অ্যানের জীবনের ওই ঘটনাটা শোনার পর সেই আড়াল সরাবার ক্ষমতা তার আসত কিনা সন্দেহ। কিন্তু দুটো শরীর যদি এক কম্বলের তলায় থাকে, ও ভগবান, তুমি কি দয়াময়। দ্রুত খাট থেকে নেমে একটা কম্বলে শরীর জড়িয়ে নিল পার্থ। তারপর অন্য কম্বলটাকে হাতে রেখে দরজার দিকে এগিয়ে যেতে যেতে চিৎকার করলো, এই যে চার্লি, তুমি কি শুনতে পাচ্ছ? ডিম ঘর থেকে আওয়াজ ভেসে এলো, হ্যাঁ, কিন্তু এখানে ভয়ঙ্কর ঠান্ডা। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্তে। তুমি ঘরের কোণে গিয়ে চুপ করে বসো। পার্থ দরজার গায়ে হাত দিল। কেন? আমি বসতে পারছি না। এত ঠান্ডায় বসা যায় না।
তাছাড়া ওই কোণায় তুমি আমাকে বসতে বলছো কেন? তুমি কি ভাবছো আমি জোর করে ঘরে ঢুকে তোমার খাটে শুয়ে পড়ব? আমি কিছুই ভাবছি না। তুমি দরজা থেকে দূরে সরে থাকো। আমি তোমায় জায়গা দিয়েছি। আশা করি তুমি আমার এই অনুরোধ রাখবে। তুমি কি সরে গিয়েছো? পার্থ কথাগুলো বলার সময় বুঝতে পারছিল এতে চার্লির সন্দেহ বাড়তে পারে, কিন্তু সে নিরুপায়। আজকের রাতটা কেটে যাওয়ার পর ও যদি অ্যানের অস্তিত্ব জানতে পারে তাহলে বয়েই গেল। ওপাশের দরজা থেকে দুটো পায়ের শব্দ দূরে চলে গেল। তারপরে যে গলাটা পার্থ শুনল সেটাই বোঝালো চার্লি কথা রেখেছে। খুব সন্তর্পণে দরজা খুলে পার্থ মুখ বের করল। চার্লি এখন সেই কোণে স্লিপিং ব্যাগের উপর বসে আছে বাবু হয়ে। দরজা খুলে পার্থ মুখ বের করল। অত বড় শরীরটাকে কি অসহায় দেখাচ্ছে। কম্বলটা ছুঁড়ে দিল পার্থ ওর গায়ে। দু হাতে লুফে নিয়ে সেটাকে সমস্ত শরীরে জড়িয়ে চার্লি বলে উঠল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আহ, কি আরাম। তারপরে এই নাক টানল। মেয়েদের বুকের মতো গরম। ও যে গন্ধ বলল না তাতে পার্থ খানিকটা নিশ্চিত হলো। সে গম্ভীর মুখে বলল, আশা করি আর আমাকে বিরক্ত করবে না। আমি বারবার বিছানা ছেড়ে উঠতে চাই না। কম্বলের একটা অংশ চটপট স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকিয়ে শোয়ার ব্যবস্থা করছিল চার্লি। না না, আর তোমাকে ডাকবো না। ইটস টেরিবল কোল্ড। ওরা আমাকে ব্লাফ দিয়েছে। ইউথ হোস্টেল না ছাই। তারপর সেখানে আরাম করে বসে বলল, কিন্তু মুশকিল হলো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমার সঙ্গে যা ছিল বৃষ্টির জলে সব নষ্ট হয়ে গিয়েছে। আঙুল দিয়ে একটা ভেজা প্যাকেট দেখালো চার্লি। তোমার কাছে খাবার আছে? কথাটা শোনা মাত্র মাথার ভেতর চট করে বুদ্ধিটা খেলে গেল। এই লোকটার যা শরীর, তাতে অল্প স্বল্প কষ্ট সহ্য করা এর কাছে কিছুই নয়। একে যদি রাজি করানো যায় তাহলে নিজেদেরও প্রয়োজন মেটে। কিন্তু এই আবহাওয়ায় কোনো মানুষ বাইরে বের হতে চাইবে না। তাছাড়া মনে হচ্ছে এর ঠান্ডাটা একটু বেশি। সে নিজে অবশ্য এখানে এইভাবে বসে থাকলে মরে যেত। সে একটু চিন্তার ভান করে জিজ্ঞাসা করল, তোমার কি খুব খিদে পেয়েছে? অনেকক্ষণ না খেয়ে আছো? তোমার কাছে তাহলে খাবার আছে। চার্লির মুখে চোখে উল্লাস। সে উঠে দাঁড়াতে যেতেই পার্থ চিৎকার করল, না, একদম উঠবে না, চুপ করে বসো। খুব অবাক হয়ে গেল চার্লি। তারপর বাধ্য ছেলের মতো স্লিপিং ব্যাগের ওপর বসে পড়ল। বলল, তুমি আমাকে শত্রু বলে মনে করছো কেন? আমরা বন্ধুর মতো কথা বলতে পারি। বিশেষ করে আমরা দুজনেই যখন কালো মানুষ। কালো মানুষ? পার্থ চার্লির মুখের দিকে তাকালো। স্প্রিংয়ের মতো চুলগুলো মৌমাছির চাক হয়ে রয়েছে। চামড়া থেকে অজস্র কালো পিচ যেন অনবরত গলে পড়ছে। এই লোকটা ওকে দলে টানতে চাইছে। তার নিজের গায়ের রং একসময় দুধে আলতায় মেশানো ছিল। রোদে পুড়ে সামান্য তামাটে হলেও যে কোনো বাঙালি বলবে সে ফর্সা। আর এই নিগ্রোটা বেমালুম বলে দিল আমরা দুজনেই কালো। কি আস্পর্ধা! সে আড়ষ্ট হলো। কথাটা ভেতরের ঘরে গেলে হয়তো অ্যানের ব্যবহার পাল্টে যেতে পারে। বিশেষ করে ওর জীবনে একটা কালো লোকের দগদগে স্মৃতি রয়েছে। কিন্তু এ নিয়ে তর্ক করা বুদ্ধিমানের কাজ নয়। গরিব মানুষেরা কাউকে দলে টানতে চাইলে তাকে গরিব মনে করে খুশি হয়। প্রসঙ্গ ঘোরাবার জন্য পার্থ বলল, আমার কাছে খাবার আছে, তুমি খেতে চাও? হো শিওর। তুমি লোকটা সত্যি ভালো। এইরকম দুর্যোগের রাতে আমাকে জায়গা দিলে, খাবার দিচ্ছ। আমি তোমাকে চিরকাল মনে রাখবো। বিগলিত গলায় বলল চার্লি। তাহলে তোমাকে একটু কষ্ট করতে হবে। বাংলো থেকে বেরিয়ে খানিকটা নিচে গেলেই তুমি আমার জিপ দেখতে পাবে। জিপের দরজা খুললেই একটা হট বক্স দেখতে পাবে, যার ভেতরে প্রচুর লোভনীয় খাবার এখনো গরম রয়েছে। পার্থর কথা শেষ হওয়া মাত্র আর্তনাদ করে উঠল চার্লি। তুমি এই ঠান্ডায় আমাকে বাইরে যেতে বলছো? ওই বৃষ্টি গায়ে যদি আবার লাগে। আতঙ্কে চোখ বন্ধ করে শিউরে উঠল যেন সে। পার্থ নির্বিকার গলায় বলল, তাহলে আমার কিছুই করার নেই। গুড নাইট। দরজার পাল্লা বন্ধ করতে যেতেই চার্লি চিৎকার করে উঠল, দাঁড়াও দাঁড়াও, তোমার ওই ঘরে কি একটুও খাবার নেই? যদি থাকে তাহলে আমাকে আর বাইরে যেতে হয় না। তোমার সঙ্গে এতক্ষণ রসিকতা করছি বলে যদি মনে করো। না না,
আমি সে কথা বলছি না, তুমি ওভাবে কথা বলছো কেন? ব্রিটিশরা আমাদের সঙ্গে ওই গলায় কথা বলে, যেন আমরা পৃথিবীর দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কিন্তু তুমি আমি তো আর ব্রিটিশ নই, সাদা চামড়ার লোকও নই। অলরাইট, আই উইল টেক দ্য চান্স। আমার খুব খিদে পেয়েছে। হয় পেট ভর্তি খাবার, নয় একটা মেয়ে ছেলের সঙ্গে না থাকলে আমার রাতে ঘুম আসে না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো চার্লি। তারপর কাচের দেয়ালে চোখ রাখলো। বৃষ্টি বোধহয় এই মুহূর্তে সামান্য ধরেছে। চার্লির চেহারা খুব করুণ হয়ে উঠল। বোঝা যাচ্ছে যে সে বাইরে পা বাড়াতে সাহস পাচ্ছে না। পার্থ ওর এই সিদ্ধান্তে আবার খুশি হয়েছিল, কিন্তু চার্লির দ্বিধা দেখে সে উৎসাহ দেবার জন্য বলল, যা খাবার আছে তাতে তোমার অর্ধেক আমার অর্ধেক। খুব ডেলিশিয়াস। তাছাড়া গরম কম্বলও রয়েছে গাড়িতে, ইচ্ছে হলে নিয়ে আসতে পারো। তাতে রাতে ঘুম খুব আরামদায়ক হবে। আর দেরি করো না, বৃষ্টি কম আছে, বেরিয়ে পড়ো। এতগুলো পাওয়ার কথা শুনে চার্লি ওয়াটারপ্রুফটা পরে নিল। তারপর দরজা খুলে স্প্রিং এর মতো বেরিয়ে গেল। হাওয়া সমানে চলছে। পার্থ একবার ভাবল এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়া উচিত, নইলে ঘরটার উত্তাপ 0 ডিগ্রির নিচে চলে যাবে। কিন্তু ঠান্ডার চোটে সে পা বাড়াতে সাহস করল না। মিনিট 3 যদি হয়, খুব বেশি। বুলেটের মতো ছিটকে ঢুকলো চার্লি। ঢুকেই পা দিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে পিঠ চেপে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগলো। ও মাই গড, কি ঠান্ডা! কিন্তু আমি এনেছি। উফ, এই যে তোমার হট বক্স। মাটিতে সেটাকে নামিয়ে দরজাটাকে ভালো করে বন্ধ করে হট বক্সটাকে ফের তুলল সে। তারপর থপথপ করে কয়েক পা এগিয়ে সেটা পার্থর সামনে বাড়িয়ে দিল। ছো মেরে হট বক্সটাকে নিয়ে নিল পার্থ। চার্লি ততক্ষণে শরীর থেকে ওয়াটারপ্রুফটা খুলে ফেলেছে। দুটো কম্বল মুড়ে স্লিপিং ব্যাগের উপর শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করেছে। পার্থ এই প্রথম কৃতজ্ঞতা বোধ করল। চার্লির জায়গায় সে নিজে হলে মরে গেলেও যেত না। ওরকম শরীর বলেই এটা সম্ভব। সে খাবারগুলোকে ঠিক আধা আধি করল। তারপর চার্লির অংশ একটা বাটিতে রেখে ওর সামনে এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে উঠল না চার্লি। চোখ বন্ধ করেই নাক টানল। আহ, খুব সুন্দর গন্ধ। তোমাদের এই দেশটা অদ্ভুত। সব কিছু সুন্দর। এখানকার প্রকৃতি সুন্দর, মানুষ সুন্দর, খাবার সুন্দর। তোমরা ভাগ্যবান। কিংবা আমরাই ফালতু। কেন? চার্লির কথা বলার ধরনে এখন বেশ ভালো লাগছে পার্থর। লোকটার চেহারা দেখলে যে আতঙ্ক জাগে, এইসব কথাবার্তা শুনলে সেটা মোটেই থাকে না। সাদা চামড়ারা তোমাদের দেশে এসে জুড়ে বসেছিল, কিন্তু তোমরা তাদের তাড়িয়ে স্বাধীন হয়েছ, আর আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকই বনে গেলাম। পিচ করে জিভে শব্দ তুলল চার্লি। সাদা চামড়ার মানুষের উপর তোমার এত রাগ কেন? রাগ? তড়াক করে উঠে বসলো চার্লি। আমি ওদের ঘেন্না করি। গত রায়টের সময় ওরা আমার এক বান্ধবীর পরিবারকে কুকুরের মতো পুড়িয়ে মেরেছে। আব্রাহাম লিঙ্কন, গ্রেটেস্ট ধাপ্পাবাজ অব অল টাইম। ওই লোকটা যদি সে সময় আমাদের পক্ষ নিয়ে ওদের সঙ্গে সমঝোতায় না যেত, তাহলে আজ একজন কালো মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হতো। তুমি জানো আমি কে? আমি তোমাকে প্রথম দেখলাম, কি করে জানবো বলো? ওয়েল, আই উইল টেল ইউ। আমি একটা স্কুলে পড়াই। 2 বছর পর পর আমি এশিয়াতে চলে আসি। আফ্রিকায় ঘুরে বেড়াই। ছুটি পেলেই আর ওখানে ভালো লাগে না। ওয়েল, আই এম ব্ল্যাক ম্যান, এবং আমি এর জন্য গর্বিত হতাম যদি আমার রক্তে সাদা চামড়ার স্মৃতি না থাকতো। এইটা ভাবলেই আমার ঘেন্না বেড়ে যায়। চার্লি মুখ বিকৃত করল। হটবক্সটা যে তখনও হাতে ধরা তা খেয়ালই নেই পার্থর। বিস্ময়ে এসে তাকিয়েছিল। চার্লি বলল, আমার ঠাকুরদা ছিল মুল্যাটো। মুল্যাটো? পার্থ শব্দটার মানে হাতড়াল। কোথায় যেন এই শব্দটাকে পেয়েছে সে। ওয়েল, এটা একটা বিরাট গল্প। আমার ঠাকুরদাকে কিনে এনেছিল একজন হোয়াইট ম্যান। লোকটার ছিল বিরাট ব্যবসা, সেই সঙ্গে কৃতদাসের খামার। ভালো চেহারায় কালো পুরুষ কিংবা মেয়ে পেলেই কিনে নিত লোকটা। তারপর তাদের দিয়ে সন্তান উৎপাদন করিয়ে বাজারে বিক্রি করে দিত মোটা দামে। বাপ মায়ের স্বাস্থ্য ভালো হলেও সন্তানেরও শরীর ভালো হয়। লোকটা এ বিষয়ে ছিল খুব ওস্তাদ।
আমার ঠাকুরদার ঠাকুমা নাকি খুব সুন্দর শরীরের অধিকারিণী ছিলেন। মালিকের এক বন্ধু ওর কাছে রাত কাটাতে এসে সেই কালো মেয়েটিকে ভোগ করেন। এটা নাকি তার ন্যায্য পাওনা ছিল। আর তাতেই দুর্ঘটনাটা ঘটে গেল। মেয়েটি যে সন্তান প্রসব করলো তার চামড়া হলো সাদা, একদম সাহেবদের মতো। এমনকি চুলও সেরকম, শুধু পিঠের মাঝখানে 1 ইঞ্চি কালো চামড়া গোল হয়েছিল। মালিকের কি দুর্মতি হলো, জন্মমাত্রই তাকে সরিয়ে ফেললেন। সেই বাচ্চা সাদা চামড়াদের সঙ্গে সাদা হয়ে বড় হলো। এই খবর মালিক ছাড়া আর কেউ জানত না। তিনি ওকে দত্তক নিলেন। সাদা চামড়া বলে কৃতদাসদের বাজারে তাকে বিক্রি করা যেত না। সাদা চামড়াদের সমাজেও ওকে নিজেদের লোক বলে গ্রহণ করা হয়েছিল। এই ছেলেটিও কখনো নিজের ইঞ্চিখানেক কালো চামড়া কাউকে দেখাতো না। তারপর খুব সুন্দরী একটি সাদা মেয়ের সঙ্গে ওর বিয়ে দিলেন মালিক। বিয়ের পর ওর বউ ওকে কখনো নগ্ন অবস্থায় দেখেনি। কিন্তু এদের যে সন্তান হলো, তাকে দেখে সাদারা ক্ষেপে উঠল। বাচ্চাটা ঠিক আমাদের মতো কুচকুচে কালো, মাথার চুলও এইরকম। নিজের মাথায় হাত বোলালো চার্লি। পার্থর মুখ থেকে বেরিয়ে এলো, তারপর? প্রথমে কেউ কেউ সন্দেহ করেছিল সাদা মেয়েটি হয়তো কোনো কালোর সঙ্গে। সন্দেহটা এত মারাত্মক চেহারা নিচ্ছিল যে ছেলেটা বোকামি করে বসল। বোকামি ছাড়া আর কি বলবো একে? ওরা বলে ভালোবাসা, লাভ। মেয়েটাকে ভালোবেসেছিল বলে ছেলেটা প্রতিবাদ করেছিল যে কোনো কালো নয়, সেই সন্তানটির জনক, এবং তার পিঠে কুচকুচে কালো চামড়া আছে। তৎক্ষণাৎ বাচ্চাটাকে পাঠিয়ে দেওয়া হলো খামারে আর 5টা কালোর কাছে। আর তোমরা ভাবতে পারো কি হয়েছিল লোকটার? ওরা ওকে কুকুরের মতো গুলি করে হত্যা করে। আর সেই কালো বাচ্চাটার বংশধর আমি। ভগবানের অসীম দয়া এই যে ওই কালো বাচ্চাটার ঔরসে কালো সন্তানই জন্মেছে। কে জানে সাদাদের যে রক্ত আমাদের শরীরে থেকে গেছে তা থেকে আমি বিয়ে করলে আমার সন্তান সাদা হবে কিনা। শুধু এই ভয়ে আমি বিয়ে করছি না। রক্ত ধোয়া যায় না, নইলে আমি আমার শরীরের সব রক্ত থেকে সাদাদের ভাগটা ধুয়ে ফেলতাম। হঠাৎ এক ধরনের শব্দ আচমকা বেরিয়ে এলো চার্লির শরীর থেকে, যাকে আর্তনাদও বলা যায় না, আবার কান্না বললেও কম বলা হয়। 2 হাতে মুখ ঢেকে বসে আছে লোকটা। যে খাবারের জন্য জীবন বিপন্ন করে একটু আগে ছুটে গিয়েছিল সেটা সামনে পড়ে থাকলেও কোনো হুঁশ নেই। আচমকা এক অন্য জগতে চলে গেছে চার্লি। ধীরে ধীরে দরজা বন্ধ করলো পার্থ। পেছন ফিরতেই চমকে উঠল সে। অ্যান বিছানার উপর উঠে বসেছে। কম্বল বুক অব্দি টেনে নিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছে দরজার দিকে। ও যে চার্লির পুরো গল্পটা শুনেছে তা বুঝতে অসুবিধে হলো না পার্থর। হঠাৎ এক ধরনের আনন্দ এলো মনে। 2 ঘরে পাশাপাশি 2জন সাদা আর কালো রয়েছে। একজনের সতীত্ব ছিনিয়ে নিয়েছিল কোনো কামুক কালো মানুষ, আর একজন নিয়ত শরীর থেকে সাদা মানুষের অস্তিত্ব অস্বীকার করার জন্য ছটফট করে। অতএব এই 2জন কখনো এক হবে না। অন্তত আজকের রাত্রে যে হবে না, এই ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। পার্থ খাবারের জায়গাটা টেবিলে রেখে ফায়ারপ্লেসের সামনে এগিয়ে গেল। উবু হয়ে 2টো কাঠ গুজে দিতে দিতে মনে হলো আরও কাঠ স্টোর থেকে আনা দরকার। কিন্তু এই ঠান্ডায় ওই প্যাসেজে যাওয়া খুবই কষ্টকর। ঠিক তখন অ্যান বলল, মানুষ মানুষকে কত ঘেন্না করে না? পার্থ দেখলো অ্যান এখনো বন্ধ দরজার দিকে তাকিয়ে, অথবা ও কোনো কিছু ভালো করে দেখছে না। কথাটা যেন নিজেকেই শোনালো অ্যান। পার্থর এই ভঙ্গি ভালো লাগলো না। বেশ সমব্যথার সুর গলায়। কি করে সম্ভব তার মাথায় ঢুকছে না। অ্যানের তো ওকে ঘেন্না করা উচিত। সে হটবক্সের 2টো পাত্রে খাবারগুলো ভাগ করে একটা অ্যানের দিকে বাড়িয়ে দিল। ধীরে ধীরে মুখ ফিরিয়ে অ্যান খাবার দেখে বলে, হোয়াটস দিস? চিকেন রোস্ট আর পরোটা। খেয়ে দেখো, খুব খারাপ লাগবে না। একটু কম হবে হয়তো, ওই বেটা নিগ্রোটাকে অনেকখানি দিয়ে দিতে হলো যে। পার্থ অ্যানের পাত্রটি ধরিয়ে দিয়ে ওর পাশে আরাম করে বসল। অ্যান করুণ গলায় বলল, ও এই ঠান্ডায় ভিজে ভিজে এনে দিল না? খাবারের গন্ধে খিদেটা আরো জোরদার হয়েছিল। কিন্তু এই কথায় ছোট্ট ধাক্কা খেল পার্থ। তুমি কি ওই কালো লোকটার উপর সহানুভূতিশীল হচ্ছ? অ্যান হাসল। তুমি ওকে কালো ভাবো, তাই না? যাক, ছেড়ে দাও এইসব কথা।
আসলে লোকটা এমন আন্তরিক গলায় কথা বলছিল যে পাত্রটির উপর সামান্য ঝুঁকে ঘ্রাণ নিল অ্যান। আহ, ডিলিশিয়াস। খুব ঝাল নেই তো? প্রসঙ্গ বদলে যাওয়ায় স্বস্তি পেল পার্থ। না না, মোটেই নয়, খেয়ে দেখো। খুব সাবধানে এক টুকরো ভেঙে মুখে দিয়ে অ্যান বলল, চমৎকার। পার্থ লক্ষ্য করল খাওয়া শেষ হওয়ার মধ্যেই অ্যান আবার সহজ হয়ে আসছে। হাত ধোয়া দরকার, কিন্তু এই ঠান্ডায় জল ছোঁয়া যাবে না, আর ভেতরে জল তো নেই। অ্যান পাত্রটা মাটিতে নামিয়ে রেখে হাত উঁচু করে দেখল আঙুলগুলো তেলতেলে হয়ে গিয়েছে। তারপর সে মেঝে নেমে ব্যাগ থেকে একটা ছোট্ট তোয়ালে বের করে হাত মুখ মুছে পার্থর দিকে সেটা এগিয়ে দিল। আঙুল থেকে তেল উঠলেও যে গন্ধটা জড়িয়ে থাকলো সেটা খুবই অস্বস্তিকর। যত ঠান্ডাই হোক, এখন একবার আঙুল জলে ডোবাতে পারলে স্বস্তি হতো। দ্বিতীয় দরজার দিকে তাকিয়ে অ্যান বলল, টয়লেট কি এদিকে? হ্যাঁ, কিন্তু ওখানে জল নেই। তুমি যদি যেতে চাও তাহলে কম্বলটা গায়ে জড়িয়ে ওই টর্চটা নিয়ে যাও। অ্যান বেরিয়ে গেলে পার্থ চট করে বিছানাটা ঠিকঠাক করে নিল। দুটো কম্বল এমনভাবে পাশাপাশি রাখলো যাতে তৃতীয়টাকে ঠিক মাঝখানে ছড়িয়ে দিলে দুজন স্বচ্ছন্দে তলায় শুতে পারে। তারপর পিটার স্কচের বোতল থেকে এক ঢোক গলায় ঢালতেই মনে হলো, হার নয়, এবার নেশা হয়ে যেতে পারে। নেশা হলে রাতটাই মাটি হয়ে যাবে। এখন প্রায় 7:45। রিনটেকে কোনো প্রাণ নিশ্চয়ই এই বাংলোর বাইরে জেগে নেই, অতএব আর সময় নষ্ট করার কোনো মানেই হয় না। অ্যান ফিরে এলে ওকে একটু একা থাকার সুযোগ দিয়ে পার্থ অ্যানের কম্বলটা মুড়ি দিয়ে টয়লেটে গেল। ফেরার সময় কিছু কাঠ স্টোর থেকে নিয়ে এলো সে। ঠান্ডায় থরথর করছে শরীর। ঘরে ঢুকে ফায়ারপ্লেসের সামনে উবু হয়ে বসে শরীর সেঁকতে গিয়ে শুনলে অ্যান বলছে, তুমি শুয়ে পড়ো। তুমি? পার্থর শরীর থেকে কাঁপুনিটা যাচ্ছিল না। অনেক রাত তো সারা জীবনে ঘুমোলাম, আজ আমি জেগে থাকব। কেন? পার্থ অবাক হয়ে গেল। কোনো বড় কারণ নেই, তাছাড়া এত কষ্ট করে এলাম, যদি ভোরবেলায় ঘুমিয়ে পড়ি তাহলে আর কোনোদিন সূর্যটাকে কাঞ্চনজঙ্ঘার গায়ে দেখতে পাবো না। তুমি শুয়ে পড়ো, আমি ঠিক সময় তোমাকে ডেকে দেব। অ্যান চেয়ারটা ফায়ারপ্লেসের কাছে সরিয়ে সেদিকে পিঠ দিয়ে বসল। সঙ্গে সঙ্গে পার্থর সমস্ত সত্তা চিড়বিড় করে উঠল। আবার খেলাচ্ছে মেয়েটা। যত সে ভদ্রতা করছে তত তার সুযোগ নিচ্ছে। কিন্তু এখন যদি সে জোর জবরদস্তি করতে যায় তো পাশের ঘরের নিগ্রোটা সব টের পেয়ে যাবে। এই হয়েছে আরেক মুশকিল। অতএব ঠান্ডা মাথায় ভুলিয়ে ভালিয়ে ওকে বিছানায় নিয়ে আসতে হবে। সে হেসে বলল, আসলে তুমি আমাকে বিশ্বাস করছো না। বিশ্বাস করছি না? তোমাকে? কেন? তোমার মনে হচ্ছে একসঙ্গে শুলে আমি তোমাকে ছেড়ে দেব না। অ্যান হাসল। হয়তো। তুমি বলছো তুমি এখনো কুমার, অতএব তোমার বাসনা তীব্র হওয়াই স্বাভাবিক। আবার আমার ক্ষেত্রে সেটা একদম উল্টো। এত দেখে দেখে চোখ পচে গেছে যে মনে কোনো আবেগই আসে না, শরীরে রোমাঞ্চ ওঠে না। অথচ বাইরে থেকে এই শরীর দেখে লোকে লোভী হয়, হাত বাড়ায়। কি আর করা যাবে? তোমাকে একটা কথা বলি। সেদিন একটি লোকের সঙ্গে দিল্লি থেকে কলকাতায় আসবার সময় আমার পরিচয় হয়। চেয়ার কারের পাশাপাশি সিটে বসে আসছিলাম আমরা। লোকটা খুব আমোদে, কিন্তু কথা বলে আস্তে আস্তে। অনেক অভিজ্ঞতার কথা বলছিল সে, যেগুলো শুনতে শুনতে আমার হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিল। আবার ঠিক সেই প্রচণ্ড হাসির মুহূর্তে এমন একটা ছোট্ট ব্যথার টোকা দিচ্ছিল সে যে গল্পের মধ্যে আচমকা হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাচ্ছিল। আর ও যখন মেয়েদের সঙ্গে মাটির তুলনা করে বলল, দুজনেই এক, তখন আমার শরীরে রোমাঞ্চ এলো। লোকটার সঙ্গে আমার শরীরের কোনো সংস্রব ছিল না, আমরা যৌন মিলনের চেষ্টাও করছিলাম না, কিন্তু তবু মনে হলো আমার সমস্ত শরীর পুলকিত। আমি মৈথুনের আবেগে আপ্লুত হলাম। পরে এ নিয়ে অনেক ভেবেছি। যৌন সম্পর্ক এখন জল ভাতের মতন, কোনো প্রস্তুতির দরকার হয় না। হয়ে যাওয়ার পর এ নিয়ে কেউ মাথাও ঘামায় না। ক্রমশ করমর্দনের মতো গুরুত্বহীন ব্যাপার হয়ে যাবে হয়তো। তা সেই সব মুহূর্তে আমি একটুও শিহরিত হই না। হয়তো সেই বালিকা বয়সের প্রথম স্মৃতি আমাকে শিহরণ এনে দেয় না, কিন্তু শুধু কথা শুনে আমার সেটা হলো কি করে? যে মাটির শরীরে কর্ষণ করে মানুষ খাবার সংগ্রহ করে, সেই মাটির বুকেই চিরদিনের জন্য সে আশ্রয় নেয়। মাটি হলো স্ত্রীলোক, তাকে অনন্তকাল ধরে মানুষেরা খনন করে যাচ্ছে।
সে খাদ্যের ইচ্ছে হোক অথবা আশ্রয়ের আকাঙ্ক্ষায় হোক। উফ, শুধু এই একটা কথাই আমাকে রোমাঞ্চিত করে দিয়েছিল। ঠিক সেই সময় দরজায় নক হলো, এবার অত্যন্ত আস্তে এবং ভদ্রভাবে। অ্যান চকিতে সেদিকে তাকিয়ে দুহাতে মুখ ঢাকল। শব্দটা যেন বাঁচিয়ে দিল পার্থকে। তার অ্যানের কথা শুনতে শুনতে এতক্ষণ মনে হচ্ছিল কেউ যেন কুয়োর মধ্যে তার দুপা ধরে আরও নিচে টেনে নিয়ে যাচ্ছে। অ্যানের শরীর সম্পর্কে যেটুকু আশার প্রদীপ জ্বেলেছিল সেটুকু যেন এতক্ষণ ফু দিয়ে নিভিয়ে দেওয়া হচ্ছিল। এই শব্দটা যেন অবশিষ্টটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করল। সে গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, কি ব্যাপার? আবার দরজায় শব্দ করছো কেন? চার্লির বিনীত গলা শোনা গেল, তুমি কি ঘুমিয়ে পড়েছ পাত্র? ঘুমিয়ে পড়লে কেউ কথার জবাব দেয় না। তুমি কিন্তু বারবার আমাকে বিরক্ত করছো। আমি দুঃখিত, খুব দুঃখিত, কিন্তু আমার টয়লেটে যাওয়া দরকার ছিল। আহ, তাতে আমি কি করব? না, সে কথা তোমাকে বলছি না। তুমি একটু দয়া করে দরজাটা খুলবে? না চার্লি, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জানি, কিন্তু আমি কি ভুল দেখছি? আমি শুধু জানতে চাই আমি ভুল দেখছি। ভুল দেখছো? কি ভুল দেখছো তুমি? তুমি কি মাতাল? মাতাল? নো নো, আমার সঙ্গে মদ নেই। আমি একটা দৃশ্য দেখতে পেয়েছি। ভেবেছিলাম দরজা খুলে তলপেটটা খালি করে নেব, কিন্তু সেটা করতে গিয়েই দেখতে পেলাম। পার্থ ওই ঘরের জানালার দিকে তাকালো। না, এখন বৃষ্টি হচ্ছে না, তবে হাওয়ার শব্দ হলেও ঝড় নেই। আকাশ কি পরিষ্কার হয়ে গেছে? চার্লির গলা আবার ভেসে এলো, পাত্র, সময় নষ্ট করো না প্লিজ। আমি যা ভেবেছি তা যদি ঠিক হয় তাহলে দরজা খোলো পাত্র। পার্থ চকিতে অ্যানের দিকে তাকালো। অ্যান পাথরের মূর্তির মতো সেইভাবে বসে। ওর হঠাৎ মনে হলো ব্যাপারটা চার্লির চাল নয় তো। কোনোভাবে সে কি অ্যানের গলা শুনতে পেয়েছে? ঝড় কখন থেমেছে ওরা তো খেয়ালই করেনি। এই নির্জন পাহাড়ে চার্লি কি দেখতে পারে? কিছুই না। অতএব স্রেফ ভাওতা দিয়ে সে দরজা খোলাতে চাইছে। ওরকম শক্তিশালী চেহারার সঙ্গে সে গায়ের জোরে পারবে না। অ্যানকে চার্লি দখল করবেই। অ্যান চার্লির কথা শুনছে কিন্তু কোনো আওয়াজ করছে না। যে মেয়েটা এই ঘরে ঢুকেছিল বিকেলবেলায়, তার সঙ্গে এখন যে মেয়েটা বসে আছে তার কোনো মিল নেই। একদম পাল্টে গেছে মেয়েটা। চার্লি আবার তাড়া দিল, ফর গডস সেক পাত্র, উঠে এসো। হঠাৎ মন বদলালো পার্থ। এই ঘরের আবহাওয়া এখন এত ভারী হয়ে গিয়েছে যে অ্যানকে বিছানায় নিয়ে আসা মুশকিল হবে, এবং সে যদি ঘর ছেড়ে বেরিয়ে চার্লির সঙ্গে কিছুক্ষণ কাটায় তাহলে অ্যানের পরিবর্তন হতে পারে। আর চার্লি যদি এই ঘরে মেয়ের অস্তিত্ব টের পেয়ে থাকে তো কিছুই করার নেই। এই দরজা ভাঙতে ওই শরীরের কোনোই কষ্ট হবে না। সে কম্বলটাকে শরীরে জড়িয়ে নিয়ে অ্যানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি বিছানায় শুয়ে থাকো, আমি এই লোকটাকে একদম বিশ্বাস করি না। একান্ত বাধ্য মেয়ের মতো অ্যান ওর কথা শুনতেই পার্থ দরজার সামনে গিয়ে দাঁড়ালো। চার্লি, ইয়া কুইক, তুমি তোমার জায়গায় ফিরে গিয়ে বসো। ওকে, দরজা খোলো। পায়ের শব্দ শুনল পার্থ। তারপর হ্যান্ডেলটা শক্ত করে ধরে দরজা খুলল। খুলেই সে চিৎকার করে উঠল, আহ, জানালা খুলেছ কেন? হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে। কাচের জানালার একটা পাল্লা খুলেছে চার্লি, আর সেই জানালা দিয়ে মুখ বের করে কিছু যেন দেখার চেষ্টা করছে। ওর গলা শোনা মাত্র উত্তেজিত ভঙ্গিতে কাছে যেতে ইশারা করল, দেখো দেখো, ওটাকে তোমার কি মনে হয় বলো তো? পার্থ বিশ্বাস করলো এটা চার্লির ভাওতা নয়। এত ভালো অভিনয় কোনো মানুষ করতে পারে না। ওই ঘর দখল করার যদি বাসনা থাকতো তাহলে সে দরজা খোলা মাত্র লাফিয়ে পড়তে পারত। তার হাতে হ্যান্ডেল আছে বটে, কিন্তু সেটা চার্লির কাছে খেলনা ছাড়া কিছুই নয় তা সে নিজেই জানে। তাই ওই ঠান্ডা হাওয়ায় যেচে কেউ দাঁড়িয়ে থাকবে না। খুব সাবধানে হ্যান্ডেলটাকে ধরে এগিয়ে এলো পার্থ। জানালার কাছে আসতেই মনে হলো কম্বল ভেদ করে অজস্র সূঁচ যেন শরীরে বিঁধছে। মুখের চামড়া অসাড় হয়ে আসছে, কিন্তু তা সত্ত্বেও এক অসম্ভব সুন্দর দৃশ্য দেখে এসব কষ্ট ভুলে যেতে ইচ্ছে করছিল। বৃষ্টি নেই, ঝড় থেমেছে,
আকাশ পরিষ্কার, ঝকঝকে তারারা যেন বড্ড কাছে নেমে এসেছে, আর সমস্ত রিন্টেকের ওপর একটা সাদা আস্তরণ চাদরের মতো বিছিয়ে দিয়েছে কেউ। একটা পাতলা জ্যোৎস্না সেই সাদায় মাখামাখি হয়ে রয়েছে। হঠাৎ পার্থর মনে হলো, যদি এখানে চার্লি না থাকতো তাহলে অ্যানকে ডেকে এনে দেখাতো সে। এত সুন্দর দৃশ্য থেকে বেচারা বঞ্চিত হচ্ছে। কাচের ওপর যে জল জমেছে তা মুছলে ঘর থেকেই সব দেখা যেত। সাদা আস্তরণ কি তুষার? চার্লি বলল, দেখেছ? কি? কোনো বিশেষ কিছু দেখতে পেল না পার্থ। ওই যে ভাঙা বাড়িটার বারান্দায়। চার্লি আঙুল তুলে দেখালো। ওটা ইউথ হোস্টেল। ছাদ উড়ে গিয়েছে আজকের ঝড়ে। তার বারান্দায় কি যেন পড়ে রয়েছে। পার্থ ভালো করে ঠাউর করার চেষ্টা করল। হলদেটে কিছু। দৃষ্টি ঠিক হলে সে অস্ফুট উচ্চারণ করল, মানুষ। সঙ্গে সঙ্গে চার্লি উত্তেজিত হলো। আমারও তাই মনে হচ্ছে। তুমি শিওর ওটা মানুষ? ততক্ষণে একটা শরীরের আদল যেন দেখতে পেল পার্থ। উপর হয়ে কোনো মানুষ শুয়ে আছে। এই ঝড় বৃষ্টির মধ্যে এই ভাঙা বারান্দায় কেউ যদি থাকে তাহলে চিরকালের জন্য শুয়ে পড়া ছাড়া কোনো গত্যন্তর নেই। সে ধীরে ধীরে মাথা নেড়ে জানলা থেকে সরে এলো। এই সুন্দর প্রকৃতিটাকে আর ভালো লাগছে না। চাপা গলায় বলল, জানালা বন্ধ করে শুয়ে পড়ো। ওটা মানুষ, নিশ্চয়ই মরে গেছে। মরে গেছে? চার্লি চিৎকার করে উঠল। তুমি কি করে বুঝলে ও মরে গেছে? এই টেম্পারেচারে ওখানে পড়ে থাকা মানেই মরে যাওয়া। পার্থ তার দরজার কাছে ফিরে গেল। কিন্তু এটা তো শুধুই অনুমান, আর অনুমান যে সব সময় সত্যি হবে তার কোনো যুক্তি নেই। আমাদের একবার ওখানে গিয়ে দেখে আসা দরকার। চার্লি তার ওয়াটারপ্রুফটা তুলে নিল। ওর কথা শুনে আঁতকে উঠল পার্থ। তুমি এখন ওখানে যাবে? বাইরে বরফ পড়ছে। বাট আই ক্যান্ট হেল্প, চিৎকার করে উঠল চার্লি। মানুষটা যদি বেঁচে থাকে এখনো, তাহলে সারা জীবন নিজেকে খুনি বলে মনে হবে। তুমি আসবে না? আমি? ও নো, ইম্পসিবল। এই ঠান্ডায় আমি যাচ্ছি না। একটা ডেড বডি দেখতে যাওয়ার জন্য এত কষ্ট করার কোনো মানে হয় না, পার্থ সরাসরি বলে দিল। উত্তরে চার্লি কাঁধ নাচালো। তাহলে আমি একাই যাব। তুমি প্লিজ ওয়েট করো। ওর সঙ্গে যা গরম জামা ছিল শরীরে চাপিয়ে দরজা খুলে নিচে যেতেই পার্থ দরজা বন্ধ করে ছুটে গেল ভেতরের দরজায়। পাল্লা খুলে চাপা গলায় বলল, নিচের হোস্টেলের বারান্দায় একটা লোক পড়ে আছে। বোধহয় মরে গেছে এতক্ষণে। চট করে উঠে বসলো অ্যান। সে কি? কি করে এলো? লোকাল লোক? বুঝতে পারছি না। পার্থ গলায় উত্তেজনা আনবার চেষ্টা করলো। চার্লিকে পাঠিয়েছি। পাঠিয়েছ? অ্যানের বলার ধরনটা ঠং করে কানে বাজল। সে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে আবার জানালার কাছে ফিরে এলো। ছিটকিনি তুলে দিয়ে গিয়েছিল চার্লি। সেটাকে খুলে সামান্য ফাঁক করে চোখ রাখলো পার্থ। সাদা আস্তরণের ওপর দিয়ে দৌড়ে নেমে যাচ্ছে চার্লি। ব্যাটার যে খুব ঠান্ডা লাগছে তা দৌড়াবার ভঙ্গিতেই বোঝা যায়। অ্যান যেন এই কালো ভূতটার উপর ক্রমশ সহানুভূতি দেখাতে শুরু করেছে। বিচিত্র মানুষের মন। ওর গল্প যদি সত্যি হয় তাহলে কালো লোকগুলোর উপর কখনোই সহানুভূতি আসতে পারে না। পার্থ দেখল চার্লি হোস্টেলের বারান্দায় পৌঁছে গিয়েছে। লোকটার উপর ঝুঁকে পড়ে কিছু দেখছে। হাঁটু মুড়ে বসে পড়ে বোধহয় বুকের উপর কান পাতার চেষ্টা করলো। তারপর উঠে দাঁড়িয়ে এই বাংলোর দিকে মুখ করে দু হাতে তালুর আড়াল রেখে চিৎকার করে কিছু বলার চেষ্টা করলো। চিৎকারটা অস্পষ্ট এলো, কিন্তু কোনো কথা বুঝতে পারল না পার্থ। সে অবাক হয়ে দেখল চার্লি দু হাতে লোকটাকে তুলে নেওয়ার চেষ্টা করছে। অনেক কষ্টে কাঁধের ওপর তুলে চার্লি টলতে টলতে এগিয়ে আসার চেষ্টা করলো। তাহলে কি লোকটা বেঁচে আছে এখনো? নিশ্চয়ই আছে, নইলে চার্লি ওকে বাংলোয় নিয়ে আসবে কেন? ঠোঁট কামড়ালো পার্থ। আর একটা ঝামেলা বাড়ল। চার্লিকে এই ঘরে ঢুকতে দেওয়াই ভুল হয়েছিল। তা যা হোক করে সেটা ম্যানেজ হয়েছে, কিন্তু চতুর্থ জন আসা মানে রাতটার 12টা বেজে গেল। এখন একটা অর্ধমৃত লোকের পেছনে সময় যাবে। এরকম অবস্থা যে সে এই বাংলোর অধিকারী হওয়ার সত্ত্বেও কোনো হুকুম করতে পারছে না। চার্লি তার অনুমতি ছাড়াই আরেকজনকে ঢোকাচ্ছে, এবং সেখানে বাধা দিতে গেলে নিজেকে পশুর অধম বলে মনে হবে। জানালা বন্ধ করার আগে পার্থ দেখল
চার্লি একবার পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলে নিল। ২-৩ পা হেঁটে জিরিয়ে নেবার জন্যে দাঁড়িয়ে পড়ছে। নিচে থেকে উঠে আসতে অনেক সময় লাগছে চার্লির। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস তীর্থযাত্রী এর ৩য় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। বাকি পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।